রাত্রেবেলা আমাদের কিন্তু খাবার খেতেই হয় না। এক সকাল 8টা থেকে আপনি খাবার খেলেন এবং সন্ধে 6টার মধ্যে কিন্তু খাবার কমপ্লিট করতে হবে। ক্যান্সার পেশেন্টদের জন্য সেম, সকাল 6টার সময় কিন্তু সন্ধে 6টার সময় খাবার কিন্তু মানে পর বন্ধ করে দিতে হবে। বোঝা গেল? এটা নাম্বার 1। এবং ক্যান্সার পেশেন্টদের সকাল 10টা থেকে খাবার স্টার্ট করতে হবে এবং স্বাভাবিক আমাদের জীবনে আমাদের সকাল 8টা থেকে কিন্তু খাবার স্টার্ট করতে হবে। কবার খাবো? স্বাভাবিক জীবনে কিন্তু 2 থেকে 3 বার খাবো। মানে যে একবার খাই সে হচ্ছে যোগী, যে 2 বার খাই সে হচ্ছে ভোগী, 3 বার যে খাই সে হচ্ছে রোগী। আমরা যাই হোক 2-3 বারই খাই। তো বিষয়টা হচ্ছে যে এই খাবারের টাইম টেবিল আমি কিন্তু এখানে বলে দিচ্ছি ধীরে ধীরে। তার সাথে সাথে হচ্ছে ফুড ইনটেক যে করতে হবে, ভালো করে বুঝবেন। ভাত রুটি, মাছ, মাংস, ডিম, পনির, যত রকমের খাবার একদম টোটাল বন্ধ করতে হবে। যে খাবারের কথাগুলো আমি বলবো সেই খাবারই শুধুমাত্র আপনাদেরকে নিতে হবে, বাকি সমস্ত ধরনের খাবার কিন্তু আপনাদেরকে ছাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে। আমাদের এই খাবারে কিন্তু বলছে যখন মানুষের খাদ্যের যখন অভাব ছিল তখন মানুষ কিন্তু কম মারা যেত। আজকে খাদ্যের অভাব নেই বলে মানুষ বেশি মারা যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি সত্যি বললাম না মিথ্যা বললাম, একদম রিয়ালিটিটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তারপরে বলছে যে স্ট্রেস, অনেক সময় কি হচ্ছে, আমার তো ক্যান্সার হয়ে গেছে, আমার তো টিউমার হয়ে গেছে, আমি বাঁচবো কি বাঁচবো না, এই কথাটা একদম ভাববেন না, আজকে থেকে একদম ভাববেন না। যারা মেন্টালি যারা স্ট্রং থাকে তাদের কোনো কিছু কিন্তু হয় না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি স্ট্রেস নিচ্ছেন, অতিরিক্ত কি করছেন, চাপ নিচ্ছেন। আপনি অতিরিক্ত চাপ নিচ্ছেন, আপনি রাত্রে ঘুমোচ্ছেন, তাই না? আপনি আরামসে চোখ বন্ধ করেছেন কিন্তু ঘুম আর লাগছে না। কেন লাগছে না? আপনি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘুরপা ব্রেনের মধ্যে ঘুরপা করছে। আপনার কিন্তু যে নাইট হরমোন সেটা কিন্তু সিক্রেশনই হচ্ছে না বলে কিন্তু আপনার ঘুম লাগছে না। কেন জানেন? স্ট্রেসের জন্য। কেন জানেন? চিন্তার জন্য। কেন জানেন? এই যে মাইন্ডের মধ্যে উল্টা পাল্টা নেগেটিভ আপনি ভাবছেন, সেই রকম ভাবে যে মাথার মধ্যে আপনি এটা রাখবেন, ভেতর থেকে একদম শক্তিটা বাড়াবেন, না আমি মাত্র 45 দিনের মধ্যে আমি ভালো হয়ে যাব, 40 দিনের মধ্যে ভালো হয়ে যাব, এটা কিন্তু ভাবনাটা রাখবেন। কখনো কিন্তু চাপ নেবেন না, কারণ আপনি যখনই চাপ নেবেন তখনই কিন্তু আপনার শরীরের মধ্যে অসুখ বিসুখটা আরো বাড়বে, আরো কি হবে, বাড়বে। বুঝা গেল? তারপর হচ্ছে 0 ভোল্ট। কি করতে হবে? একদিন আমি কিন্তু মাঠের মধ্যে ঘাসের উপর কিন্তু ভিডিও বানিয়েছিলাম, আমি কিন্তু ঘাসের উপর হাঁটি। কি হচ্ছে যে আমরা এই যে ঘাসের উপর দিয়ে আমরা হাঁটাই ভুলে গেছি। কি হচ্ছে? আমরা কিন্তু হাঁটা ভুলে গেছি, আমরা সবসময় জুতো পরে থাকি। তাহলে এই পৃথিবীর সাথে মানে এই মাটির সাথে আমাদের কানেক্ট হতে। দেখুন আপনি গরু, ছাগল, বকরি, ওদের কি খুব বেশি অসুস্থ হয়? একদম না। ওরা কি করে? ওরা কিন্তু এই মাটির সাথে মানে এই আর্থের সাথে কিন্তু ওরা যুক্ত থাকে, এই ঘাসের উপর যুক্ত থাকে বলে কিন্তু ওরা সুস্থ থাকে। তাহলে ক্যান্সার পেশেন্টদের সকালে, ভালো করে বুঝবেন, মর্নিং এ এবং ইভিনিং টাইমে, মানে মর্নিং এ এবং হচ্ছে ইভিনিং এ, এই দুটো টাইমেই কিন্তু কি করতে হবে? ঘাসের উপর দিয়ে কিন্তু হাঁটতে হবে। বুঝা যাচ্ছে আমার কথাটা? ঘাসের উপর দিয়ে কিন্তু হাঁটতে হবে, তাহলে যে 0 ভোল্ট সেটা কিন্তু পাওয়া যাবে এবং সে ক্যান্সার পেশেন্ট এবং স্বাভাবিক যারাই রয়েছেন তাদের কিন্তু শরীর আরো ভালো থাকবে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। এবং এর সাথে সাথে আমাদের কি করা উচিত, আমাদের যে এই ডেইলি রুটিন আমাদের কি হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু বুঝাবো। এবং তার সাথে সাথে কি অ্যাভয়েড করতে হবে, কি জিনিস একদম আপনি খেতে পারবেন না সেটা কিন্তু বলবো। দেখুন, চুন হচ্ছে ক্যান্সার পেশেন্ট এবং হচ্ছে টিউমারের জন্য বিশাল কিন্তু বড় ওষুধ, মারাত্মক কিন্তু ওষুধ, আপনি ভাবতে পারবেন না। হোমিওপ্যাথি প্রচুর ওষুধ কিন্তু এই চুনের দ্বারাই কিন্তু তৈরি হয়েছে। যাই হোক, তো কি করতে হবে? আপনি মোটামুটি ভাবে সকাল 8টার সময়
আপনি হচ্ছে আপনাকে চুন জল নিতে হবে। 1 গ্লাস জল নেবেন, 1 গ্লাস জলে ওয়াটার 1 গ্রাম কি করতে হবে, 1 গ্রাম কিন্তু চুন, 1 গ্রাম চুন নিতে হবে। 1 গ্রাম চুন কি একটা গমের দানা বরাবর, একটা গমের দানা বরাবরই হচ্ছে 1 গ্রাম চুন। এটা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে কিন্তু খেতে হবে। এবার যদি ভাবেন আপনার জলের সাথে খেতে পারছি না, তো কোনো একটা ফলের রসের সাথে খাবেন, দিতে পারেন, বা সবজি যদি আপনি বয়েল করেন বা সেটার সাথে কিন্তু নিতে পারবেন। বাকি কিন্তু দইয়ের সাথে হোক বা ইসের সাথে হোক বা ভাতের সাথে হোক, এগুলো তো টোটাল বন্ধ। তার কারণ হচ্ছে ক্যান্সার পেশেন্ট ভাত এবং রুটি একদম খেতে কিন্তু পারবে না, বুঝাচ্ছে, একদম পারবে না। এবং চুন কারা খেতে পারবে না এই কথাটা ভালো করে বুঝবেন, যাদের পেটে পাথর হয়েছিল, মানে গলব্লাডার হোক বা কিডনিতে পাথর হোক, তারা কিন্তু চুন একদম খেতে পারবেন না। স্যার আপনি যে বললেন যে চুন হচ্ছে ক্যান্সার পেশেন্ট বা টিউমার লাইপোমার জন্য বিশাল কার্যকরী, তো দেখুন বিষয়টা হচ্ছে তারা চুন বাদ দিয়ে, যাদের অলরেডি কিডনিতে পাথর বা গলব্লাডারে পাথর হয়ে গিয়েছিল, তাদের চুন বাদ দিয়ে বাকি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন, যেটা আমি আপনাদেরকে এখন বলবো। দ্বিতীয় নম্বর কি চলে আসেন, যে এখানে 2-3টে কারণ আছে, ভালো করে বুঝবেন। লেবুর রসের সাথে, মানে এটা সকাল সকাল 10টার সময় কি করবেন, ওটা সকাল 8টার সময় আপনি নিয়ে নিয়েছেন, এটা সকাল 8টার সময় আপনি নিয়ে নিয়েছেন, তো সকাল 10টার সময় কিন্তু আপনাকে নিতে হবে একটু লেবুর রস। যদি কারো লেবুর রস যদি শুট না করে, কেউ টক টক খেতে পারে না, এগুলো আমি বলবো ধীরে ধীরে, তাহলে লেবুর রস অল্প নিলেন, হালকা উষ্ণ গরম জল, মানে 1 গ্লাস হালকা উষ্ণ গরম জলে একটু লেবুর রস, কাঁচা হলুদ একটু থেতলে দিয়ে, তারপর হচ্ছে রসুন 1-2টো কোয়া নেবেন, ওটাকে থেতলে দিবেন, তারপরে আদা এটাকে থেতলে দিবেন, আর হচ্ছে আপেলের খোসা এটাকে কিন্তু ভালো করে, মানে এই কি করবেন যে কাঁচা হলুদ নিলেন, রসুন নিলেন, আদা নিলেন, আপেলের খোসা নিলেন, এটাকে ভালো করে একদম পেস্ট করে নিলেন। পেস্ট করে হচ্ছে 1 গ্লাস জলের মধ্যে একটু লেবুর রস দিয়ে তারপরে হালকা উষ্ণ গরম জলের মধ্যে আপনি কিন্তু দিয়ে দিবেন। টোটালটা এটা কিন্তু আপনি পান করবেন সকাল 10টার সময়। তারপরে চলে আসুন 10:30টায় কি আপনাকে পান করতে হবে। দেখুন নিম পাতা, নিম পাতা হচ্ছে সকাল, মানে নিম পাতা হচ্ছে 10টা নিতে হবে, কখন 10:30টা। কিন্তু যদি যাদের, আমি ধীরে ধীরে বুঝিয়েছি, যাদের তেতো খেয়ে যাদের অ্যাসিডিটি হবে বা আরো অসুবিধা হবে, তারা কিন্তু তেতো খাবেন না, এবং যাদের তেতো খেয়ে কোনো কিছু অসুবিধা নেই তারা কিন্তু তেতো খাবেন। তো 10:30টা নিব। এবার হচ্ছে তুলসীর পাতা, তুলসী পাতা সবাই নিতে পারে, তুলসী পাতা 10টা নিয়ে নিলেন, আপনার হচ্ছে কিন্তু সকাল 11টার দিকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। তারপরে নিয়ে আছে যে পালং আর মেথি পাতা, পালং আর হচ্ছে মেথির পাতা। এটা কি করতে হবে, পালং যদি আপনি সকালের দিকে নেবেন, মানে ধরে নিন আপনি 11টার দিকে নেবেন, দুটোকে একসাথে আমি খেতে বলছি না, ঠিক আছে, যদি 11:30টার দিকে পালং এর পাতার রস নিবেন, তো ঠিক 4টার দিকে, 4টার দিকে, হ্যাঁ 4টার দিকে আপনি কিন্তু মেথির পাতার রস কিন্তু নিয়ে নেবেন, বা মেথিটাকে আপনি 11:30টা নেবেন, পালংটার মতো মানে বিকেল 4টায় নেবেন, যেটা খুশি আপনাদের। তারপরে আপনাকে নিতে হবে 5 নম্বর কি, যে আমলকি বিট, মানে আমলা, আমলকি বিট গাজর 1 গ্লাস জুস বানাবেন, এটা নিয়ে নেবেন হচ্ছে 12টা 10-এ, এটা কিন্তু 12টা 10-এ আপনাকে নিয়ে নিতে হবে। নাম্বার 6, স্যালাড পেট ভরে কিন্তু খেতে হবে। কি করতে হবে, স্যালাড কিন্তু পেট ভরে কিন্তু খাবেন, বোঝা গেল, কখন 1টার দিকে, কখন 1টার দিকে, মানে একটু টাইমে টাইমে একটু গ্যাপ গ্যাপ আছে, কারণ ওগুলো খাবার খেয়ে তো আপনার পেট ভরছে না। কারণ হচ্ছে কেন ভরবে না, যে আপনি চুন খেলে আপনার পেট একদম ভরবে না, আপনি লেবু রস বা হালকা উষ্ণ গরম জল, কাঁচা হলুদ রসুন আদা, এটা তো পেট ভরবে না, নিম পাতা বা তুলসী পাতা এটা তো পেট ভরবে না, পালং মেথি এটা তো পেট ভরবে না, আমলকি বিট গাজর একটু হয়তো ভরবে, স্যালাড পেট ভরে খাবেন একদম 1টার দিকে। কারণ ক্যান্সার পেশেন্ট বা টিউমার পেশেন্টের এই যে গ্যাপটা, এটা গ্যাপটাকে কিন্তু মেনটেন করতে হবে, এটা হচ্ছে কিন্তু সবচেয়ে কার্যকরী উপায়। এবং ক্যান্সার সেল ধীরে ধীরে ড্যামেজ হবে, ভালো বলবেন, ক্যান্সার সেল ধীরে ধীরে ড্যামেজ হবে, নর্মাল সেলের স্ট্রং হবে। তো স্যালাড পেট ভরে খাবেন, 1টার দিকে খেয়ে নিলেন। টক জাতীয় ফল, টক জাতীয় ফল আপনি এরপর হয়তো আপনি নিয়ে নিতে পারেন,
মনে যদি হয়তো দুটো দিকে, কিন্তু টক জাতীয় ফল খেয়ে যদি অ্যাসিডিটি হয় বা আপনার শরীর খারাপ করে তাহলে কিন্তু একদম নেবেন না। এবং ডালিয়া সন্ধে 6টার দিকে, কখন? সন্ধে 6টার দিকে। ভালো করে বুঝুন, এখানে যতগুলো আমি চার্ট বলছি যেটা যেটা আপনাদের শুট করবে সেটা সেটা নেবেন, বাকি যেটা শুট করবে না সেটা কিন্তু একদম নেবেন না। সন্ধে 6টার সময় ডালিয়ার মধ্যে, ডালিয়ার মধ্যে সব রকমের সবজি দিয়ে আপনি রান্না করে আপনি কিন্তু খাবারটা খাবেন। এবার আমরা আসি বাত পিত কফ। কেউ হচ্ছে বাতের প্রভাবে থাকে, কেউ হচ্ছে পিতের প্রভাবে থাকে, কেউ হচ্ছে কফের প্রভাবে থাকে। যেমন আমরা নিই বাতের প্রভাবে যদি কেউ থাকে তাহলে 80 ধরনের রোগ হয়, পিতের প্রভাবে থাকলে 44 ধরনের রোগ হয়, আর কফের প্রভাবে থাকে 24 ধরনের রোগ হয়। তো আমি ছোট্ট একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু লিখেছি, যে সেটা হচ্ছে দেখুন, যারা বাতের প্রভাবে আছে তাদের তেতো খেলে কিন্তু অসুবিধা হয়। প্রত্যেকজন কিন্তু বাত পিত কফ, কেউ না কেউ, কেউ হয়তো বাতের প্রভাবে আছে, কেউ পিতের প্রভাবে আছে, কেউ কফের প্রভাবে আছে, বা কেউ আবার বাত পিত আর কফের প্রভাবে আছে। তো আপনারা কিন্তু নিজের নিজের শরীরকে আগে নিজেকে চিনে নেবেন, তারপরে এই ট্রিটমেন্ট গুলোকে শুরু করবেন। যেমন হচ্ছে যারা বাতের প্রভাবে আছে তাদের তেতো খেলে কিন্তু অ্যাসিডিটি হবে, অসুবিধা হবে। চটপটা খাবার, মশলাদার খাবার বেশি খেলে কিন্তু অসুবিধা হবে। তারপরে কাসিলা, কাসিলা মানে হচ্ছে যেমন হচ্ছে আমলকি। কি বললাম? আমলকি। আমলকি কি, যেটা হচ্ছে মুখে কষা কষা ভাব লাগে, সেটা কিন্তু একদম খাওয়া যাবে না। মাথায় মনে রাখবেন, যারা বাতের প্রভাবে আছেন তাদের কিন্তু তেতো চটপটা খাবার এবং হচ্ছে আমলকি, মানে যে যে খাবার খেয়ে আপনার মুখে কষা কষা ভাব লাগবে, এটা কিন্তু একদম খাবেন না। তো এর সাথে কিন্তু মিলিয়ে নেবেন। যারা বাতের প্রভাবে আছেন, এই যে নিম পাতা হচ্ছে তেতো, তেতো খেলে কিন্তু কি হয়, আপনার অ্যাসিডিটি অসুবিধা হবে, একদম খাবেন না। এখান থেকে চার্টে ভালো করে বুঝবেন এবং চেষ্টা করবেন। যারা হচ্ছে পিতের প্রভাবে আছে, পিতের প্রভাবে যারা থাকবে তাদের কিন্তু তেতো খেলে কিন্তু অসুবিধা হবে, টক ফল খেলেও অসুবিধা হবে। আর লবণ জাতীয়, মানে লবণ বলতে তরকারির মধ্যে, আপনি সবজির মধ্যে যে লবণ ব্যবহার হচ্ছে সেটা তো কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে কাঁচা লবণ নিয়ে যে খাওয়ার অনেকের জন্য যে স্বভাব রয়েছে, সেটা কিন্তু একদম টোটালি বন্ধ করতে হবে। তাহলে এই সব জিনিস, এই যে টক, তাকে যে পিতের প্রভাবে আছে, এই যে আমি টক জাতীয় ফল খেতে বলেছি, ওই জন্য আমি এখানে মানে রাইট এবং ক্রস আমি দুটোই দিয়ে রেখেছি। যাদের টক ফল জাতীয় টক জাতীয় ফল বা টক জাতীয় খাবার খেয়ে যাদের অসুবিধা হয়, তারা একদম টক জাতীয় খাবেন না, ঠিক আছে? এবং তেতো খাবেন না এবং লবণও খাবেন না। এবং যারা কফের প্রভাবে রয়েছে, ভালো করে বুঝবেন, কফের প্রভাবে রয়েছে, তাহলে কি খাওয়া যাবে না? এক হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি তো এমনিও খাওয়া যাবে না, এক টুকরো হয়তো গুড় খেলে আপনি হচ্ছে আলাদা ব্যাপার, যাই হোক। তারপরে হচ্ছে কি করতে হবে, টক, এই টকটা কিন্তু খাওয়া যাবে না, এই লবণ কিন্তু খাওয়া যাবে না। তাহলে বোঝা গেল এই কথাটা। তো যারা কফের প্রভাবে আছে আপনারা কিন্তু তেতো খেতে পারবেন, ভালো করে বুঝবেন। এই যে নিম পাতা, এটা কিন্তু আপনি খেতে পারবেন, কিন্তু এই টক জাতীয় কিন্তু একদম খেতে পারবেন না। যারা পিতের প্রভাবে আছেন, ভালো করে বুঝবেন, তারা কিন্তু এই টকও খেতে পারবেন না, এই তেতোও খেতে পারবেন না, আর কিন্তু টকও খেতে পারবেন না। ভালো করে ব্যাপারটা বোঝা গেল? তারা তেতো খেতে পারবেন, টক। যারা বাতের প্রভাবে আছেন তাদের কিন্তু কি চলবে না, তাদের কিন্তু এই তেতোটা চলবে না। তো আশা করি আমি যে বিষয়টা বললাম সেটা কিন্তু আপনাদের বোঝা গেছে। দ্বিতীয়ত কি আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, ভালো করে বুঝবেন। যে কোনো প্যাকেজিং ফুড বেগেরা আমাদের কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে, একদম ভুলে। আপনি ভাবছেন ইস অনেকদিন হয়ে গেছে, আমি আর একটু খেয়ে নিই তাহলে একটু ভালো হবে, না। অ্যাকচুয়ালি ওই প্যাকেজিং মিল্ক, প্যাকেজিং ফুড খেয়ে খেয়ে কিন্তু ক্যান্সারটা আরো বেশি কিন্তু বাড়ছে। আমাদের বাড়ি থেকে এই 6টা জিনিসকে কিন্তু একদম সরিয়ে দিতে হবে। এক হচ্ছে চিনি, এই সাদা সাদা যে চিনি, চিনি একদম, মানে যে চিনি তৈরি করে যে ফ্যাক্টরি, ওর কর্মচারী বা মালিক এক ফোঁটাও তারা চিনি দানা খায় না, কারণ তার মধ্যে এতটা কেমিক্যাল থাকে। ওই কেমিক্যাল খেয়ে 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 মানুষ একদম সত্যানাশ করে নিয়েছে নিজের। এই চিনিকে বাদ দিতে হবে। এই চিনির বদলে যদি ক্যান্সার পেশেন্ট যারা রয়েছে বা স্বাভাবিক যারা আছে, তারা কিন্তু গুড় খেতে পারে। যারা ক্যান্সার পেশেন্ট খুব বেশি গুড় খাবে না, হয়তো এক টুকরো গুড় হয়তো চায়ের মতো করে নিলেন, মানে চা। এবার আমি বলবো যে যাদের চায়ের খাওয়ার অনেক পান করার অনেক শখ রয়েছে, চায়ের পাতি দিবেন না, তার মধ্যে কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি, গুড় দিয়ে দিলেন, তুলসী পাতা দিয়ে দিলেন, তারপরে গাঁদা ফুলকে শুকিয়ে নিয়ে সেটাকে দিলে, এটাকে চা হিসাবে কিন্তু তৈরি করে কিন্তু খাবেন, কিন্তু চিনিকে সরাবেন। এবার বলছে সাদা লবণ। এই সাদা লবণ কিন্তু ক্যান্সার পেশেন্টের জন্য একদম চলবে না, এবং স্বাভাবিক মানুষের জন্য কিন্তু সাদা লবণ কিন্তু আইডি লবণটা ব্যবহার করা উচিত নয়। একটা হচ্ছে ব্ল্যাক সল্ট, ব্ল্যাক সল্ট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যে সবজি বয়েল করবেন, মানে আপনারা সবজি সবজি খেতে পারেন, কিন্তু সবজিকে কিভাবে খেতে হবে আমি এটা জিনিসটা বলি। ধরে নিন এই আপনি
জল নিয়েছেন, এটা হচ্ছে বালতি। এই বালতির মধ্যে আপনি হচ্ছে ভেজিটেবল বা হচ্ছে ফ্রুট, ভেজিটেবল আর ফ্রুট কি করবেন, যে সেন্ধা নামক, যে 1 কিলো 2 কিলো, তাহলে এতটা আপনি জল নিলেন, নিয়ে যে 1 চামচ বা 2 চামচ এটা কিন্তু কি করবেন, যে সেন্ধা নামক, যেটা হচ্ছে পিঙ্ক সল্ট, কি করবেন, পিঙ্ক সল্ট, পিঙ্ক সল্ট মানে জলের মধ্যে পিঙ্ক সল্ট মিশিয়ে দিয়ে তারপর ফল এবং সবজিটা ডুবিয়ে দিয়ে মিনিমাম 15 মিনিট, কত মিনিট, মিনিমাম 15 মিনিট রেখে দিবেন, দেখবেন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে উঠিয়ে নিয়ে তারপরে এই সবজি রূপে হোক বা এই যে ডালিয়াটা যখন আপনারা রান্না করবেন সব সবজি দিয়ে, তখন কিন্তু আপনি ব্ল্যাক সল্ট দিবেন, ব্ল্যাক সল্ট দিবেন আর বা পিঙ্ক সল্ট দিবেন, পরিমাণটা একটু অল্প, বেশি না, একদমই না, কিন্তু আয়োডিন লবণ কিন্তু একদম চলবে না। তাই এভাবে করলে কি হবে, ওর যে কেমিক্যাল যে ফলের মধ্যে বা সবজির মধ্যে ছিল সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে সাদা লবণটাকে একদম অ্যাভয়েড করুন, আর এই প্রসেসে কিন্তু ব্যবহার করুন বাড়িতে। দ্বিতীয়ত হচ্ছে প্রেসার কুকার। প্রেসার কুকারে কিন্তু একদম ডালিয়াটা, এই যে ডালিয়া আপনি যে রান্না করবেন, একটু শর্টকাটে রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি করে একদম খিচুড়ি মতো হয়ে যাবে, একদম কিন্তু করবেন না। প্রেসার কুকারকে একদম অ্যাভয়েড করুন, বাড়ি থেকে একদম সরিয়ে ফেলুন। তারপর রিফাইন অয়েল মানে রিফাইন অয়েল তো ব্যবহার করাই যাবে না, এবং ক্যান্সার পেশেন্টের জন্য আপনার হচ্ছে সরষের তেলও ব্যবহার করা যায়, একটু হলেও নারকেল তেল ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। এই ডালিয়ার মধ্যে যখন সবজি টোটাল রান্না করবেন, তার মধ্যে কিন্তু অল্প আপনি কি দিবেন, কোকোনাট অয়েল দিয়ে রান্না করতে পারেন। রিফাইন অয়েল একদম টোটাল বন্ধ। এবং বাড়ি থেকে ময়দা এই জিনিসগুলো কিন্তু একদম সরিয়ে দেন। ময়দার জন্য কিন্তু অনেক ডিজিজ কিন্তু হচ্ছে, এবং প্লাস্টিক জাতীয় যে কোনো জিনিস, খাবার বলুন, জল বলুন, ক্যান্সার পেশেন্টের এবং স্বাভাবিক ছোট ছেলে মেয়েদের সবার জন্য কিন্তু এই প্লাস্টিক বগেরা সবকিছু টোটাল কিন্তু বন্ধ করুন, তাহলে কিন্তু ভালো থাকবে। বোঝা গেল?